শেষ পর্যন্ত বিএনপি জামাত কি আসন ভাগাভাগি করতে যাচ্ছে, আসন ভাগাভাগি করবে? দর্শক, এই প্রশ্ন বা এই ন্যারেটিভ ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এনসিপি। এনসিপির এখন কোনো রাজনীতি নাই। এনসিপির রাজনীতি হচ্ছে বিএনপি এবং জামাতের পিছনে লাগার রাজনীতি, ভোটের রাজনীতি নেই। এই জরিপে বেসিক্যালি জিজ্ঞাসা করা হয়েছিল এই বর্তমান সরকার, ইউনূস সরকার কত পার্সেন্ট লোক ভালো মনে করে। মোটামুটি বেশ 57-56% মানুষ বলছে হ্যাঁ দেশ উনি ভালোই চালাচ্ছেন। 4 বা 5% লোক বলেছেন উনি খুব ভালো চালাচ্ছেন। একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। খবরটা হচ্ছে এই, খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা। ওই নতুন জালেম বিএনপিকে বলতে চায়, বেশি জালেমগিরি করো না। তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয়, তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয়, সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই, খালা বাড়িও নাই, তোমাদের বঙ্গোপসাগর জয় করতে হবে। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জামাতের বিরুদ্ধে বিএনপি অকল্পনীয় ঘটনা ঘটিয়ে 48 ঘন্টার বেশি টিকতে পারে নাই, নাকানি চুবানি খেয়ে 48 ঘন্টার মধ্যেই বিএনপি পিছু হতে বাধ্য হলো। কাকে দেখতে চান আপনারা, কোন দলকে ক্ষমতা দেখতে চান? এই লাইভ মানে সার্ভে হয়ে যায়, পোল হয়ে যায়। আপনারা আমাকে জানাবেন, মানে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কোন দলকে এই মুহূর্তে আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান। মনে করুন কোন দল ক্ষমতা গেলে সুশাসন নিশ্চিত হবে এবং আমরা যে সত্যিকার অর্থে কার্যকরী একটা মানুষের সরকার বা জনগণের সরকার, যে সরকার সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতি রোধ বা প্রতিরোধ করবে, কাকে মনে করেন? এনসিপি যে জোট করেছে তার হিসাব নিকাশ করেই করেছে, যেখানে ভোট পাওয়াটা মুখ্য না, এখানে আমরা ভোট পাবো না। কারণ এবি পার্টি, এনসিপি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন 0 + 0 + 0 = 0। এই 3 দল মিলেও বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না। ক্লিয়ার কথা, এটা নিয়ে কোনো রাগঢাক নেই। এর মানে এনসিপির কোনো ভোটের রাজনীতি নেই। এনসিপির রাজনীতি বিবৃতির রাজনীতি, আর বিবৃতির রাজনীতিটা এমন জায়গায় পৌঁছেছে যেটা নজিরবিহীন। যে যেমন এনসিপির একজন নেতা একটা কথা বলেছে, জামাত বিবৃতি দিয়েছে, জামাতের বিবৃতির বিরুদ্ধে আবার পাল্টা বিবৃতি দিয়েছে। এখন জামাতের তার ফাও কাজ নাই, তো পাল্টা বিবৃতি আবার পাল্টা বিবৃতি দেবে। ওদের কাজ হচ্ছে এখন কে বিবৃতি দিল তার বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়া। সাধারণত বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি হয়, কিন্তু বিবৃতির বিরুদ্ধে আবার পাল্টা বিবৃতি। মানে ঝগড়া দেখেছেন না গ্রামে এক সময়, যে থামে না, সকালে শুরু হয়েছে ঝগড়া থামে না। প্রতিবেশী 2 বুয়ার মধ্যে, 2 জায়ের মধ্যে ঝগড়া, একজনে মানে কাজ করে আর ঝগড়া, পাশাপাশি ঘর, জোরে জোরে শুনিয়ে শুনিয়ে, এই তুই এইটা করছে, তোর মা এইটা করছে, তোর মেয়ে এইটা করছে, তোর স্বামী এইটা করছে, হ্যাঁ তুই এটা নেও নাই একসময় আমার কাছ থেকে, তুই এটা নিয়ে ওইটা নেও নাই, তুই তেল নেছো, ডাল নেছো, তোর মুরগিতে আমার ধান খাইছে, কিছু বলি নাই। সারাদিন দেখবেন যে ওইটা বলছে 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 বলছে। গ্রামে এই চিত্র এখনকার সময় হয়তো নেই, কিন্তু একটা সময় ছিল। খাওয়া দাওয়া গোছল এর মধ্যেই এই ঝগড়া চলতো। এটা কারা করে? একদম স্টুপিড টাইপের অপদার্থ অশিক্ষিত লোকজনের মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল। কোনো ভদ্র ঘরের মধ্যে, এবং গ্রামে অনেকেই অভদ্র ছিল। এনসিপি রাজনীতি হচ্ছে এরকম, যে ক্যাসেট বাঁচতে আছে বাঁচতে আছে, সকাল থেকে ঘুম থেকে উঠে ঝগড়া শুরু হয়েছে, ওরা আর শেষ করবে না। এই জন্য যারা ভদ্র, যে গ্রামে 2-একটা পরিবার ছিল শিক্ষক পরিবার বা শিক্ষিত, তারা এক পর্যায়ে এই ঝগড়াটে পরিবেশ থেকে দূরে যেয়ে থাকতো সন্তানদের মানুষ করার জন্য, অথবা তারা চুপ থাকতো যে এই পরিবেশে কিভাবে থাকে, ও তো থামবে না, তার চাইতে ও 10টা গালি দিয়ে থামুক, আমি একটাও দিব না। এনসিপির রাজনীতি এখন সেই ঝগড়াটে মহিলার মতো, এবং শুধু বিএনপি জামাতকে খোঁচা দেওয়া, বিএনপি জামাতের বিরুদ্ধে বলা, এটি হবে এনসিপি রাজনীতি। জনগণের ভোট পাওয়ার চেষ্টা করা কোনো রাজনীতি এনসিপির হবে না। এই ধরনের চিন্তাই এনসিপির নেই। যদি থাকতো তাহলে বিএনপি বা জামাত এই 2 দলের কোনো একটা দলের সাথে জোট করত, অথবা যদি চরমোনাইর মতো কোনো দলকে নিয়ে জোট করতে পারতো, তাহলেও যে তৃতীয় ধারার ভোটের জোট। তো এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করেছি, সারা বাংলাদেশে এদের 1000 সমর্থক নাই। সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ঢাকায় একটা মহাসমাবেশ করুক, সেখানে পারলে তারা বিনা টাকায় লোক ভাড়া করা ছাড়া 1000 লোক হাজির করে দেখে। রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম, অথচ এটার একটা রাজনৈতিক দলের মর্যাদা দিয়ে তারা জোট করে ফেলেছে। এরা করতে পারে 15-20 জন লোক নিয়ে সেমিনার, আর সেটাকে তারা বানিয়েছে জোট, জোটের মিত্র, হোয়াটএভার। তো দর্শক, এখানে এনসিপি এখন এই ধরনের ন্যারেটিভ, বিভিন্ন ন্যারেটিভ নির্মাণ করবে, বিভিন্ন কথাবার্তা বলবে, বিএনপির বিরুদ্ধে বলবে, জামাতের বিরুদ্ধে বলবে, 2 দলকে সমানে গালি দিবে। এটা হচ্ছে এনসিপি রাজনীতি। এর বাইরে এনসিপির কোনো রাজনীতি নাই। তবে তারা এমন ভাবে ভাব নিচ্ছে যে প্রধান বিরোধী দল তারাই হতে চায়। এখন 2 দলকে গালি দিলে, যেহেতু সম্ভাব্য ক্ষমতাসীন দল বিএনপি বা জামাত, এখন এই 2 দলকে এমন ভাবে গালি দিচ্ছে যে তারা হবে বিরোধী দল। আসলে কিছু না, তারা প্রধান বিরোধী দল হতে চায়, আসলে কিছু হতে পারবে না। এনসিপির মধ্যে ভদ্র, মার্জিত, রুচিশীল নেতা ছিলেন আখতার, অত্যন্ত ভদ্র এবং আপসহীন এবং সংগ্রামী মানুষ।
কিন্তু সেই আক্তার সাহেব এখন উল্টোপাল্টা কথা বলছে, পদ টেকাতে তাকে উল্টোপাল্টা কথা বলতে হচ্ছে এই সাবেক শিবির নেতাকে। তিনি বলছেন এর আগে জামাত অস্ত্রের রাজনীতি করছে এই কথা বলেছেন, এখন বলছেন বিএনপি জামাত ক্ষমতা দখলে বুদ্ধি করছে। এই কথার অর্থ কি? বিএনপি জামাত মনে হয় যেন জোট, আসলে কি বিএনপি জামাত জোট না, বিএনপি জামাত তো এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। তাহলে বিএনপি জামাত ক্ষমতা দখলে বুদ্ধি করছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বিএনপি জামাত আসন ভাগাভাগি করে সংসদে ভাগ করে নিবে আর এনসিপি কে কিছু দিবে না, এটা বোঝাতে চেয়েছে। যেমন বিএনপি ভালো না, জামাতও ভালো না। এখন বিএনপি যদি নির্বাচন বানচাল করতে চায়, এই জন্য জামাত যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, যেমন ডাকসুতে, মানে আক্তার হয়তো বোঝাতে চেয়েছে এটা, যেমন ডাকসুতে যেটা হয়েছিল শিবির নিরঙ্কুশ ভাবে জিতেছে। এখন তারেক রহমান জিএস পত্র দাবি করেছিলেন যে জিএস পত্র আমাকে দাও, জামাতকে প্রস্তাব দিয়েছিল এবং এমনকি সরকার আসিফ মাহমুদ মাহফুজ আলমেরা উদ্যোগ নিয়েছে। এক পর্যায়ে জামাতের ডাক্তার তাহের, হামিদুর রহমান আজাদ এদেরকে ডেকেছে, ফলাফল দেয় না, লেট লেট লেট। কারণ কোনোভাবে ফলাফল উল্টে জিএস পদটা তারেক রহমানকে দেওয়া যায় কিনা, মানে তারেক রহমানের লক্ষ্যে। তারেক রহমান নিজে চেয়েছিলেন, আমরা জানি। কিন্তু শিবির বলেছে না, ভোটের বাহিরে কোনো হিসাব নিকাশ চলবে না। এখন বিএনপি এখনো যেহেতু বাস্তবিক পক্ষে বিএনপির বাংলাদেশে এখন 10%-এর বেশি ভোট নাই, 10% ভোট নিয়ে বিএনপির কয়টা আসন পাবে? সেই জায়গায় বিএনপি চাইতে পারে যে আমরা ভোট যাই থাক, আমরা তো আমাদের লোকজন আছে, আমরা নির্বাচন বানচাল করতে পারি, জামাত ক্ষমতায় তোমরা আসো কিন্তু আমাদের যথাসংখ্যক সিট দাও। এরকম একটা ভাগাভাগি বিএনপি জামাত করতে পারে, এইরকম একটা ন্যারেটিভ এনসিপি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে কি এরকম কোনো ভাগাভাগি হবে? এর উত্তর হচ্ছে বিএনপি তারেক রহমান চাইতে পারে। যেহেতু সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি লজ্জাজনক পরাজয় হবে, তার চাইতে ভাগাভাগি হলে বলতে পারে যে ঠিক আছে তোমরা 160টা নাও, আমাদেরকে 140টা দাও, তাহলে তো একটা কাছাকাছি হয়ে গেল। এবং তোমরা ভোট 43% নাও, আমাদেরকে 40% দাও, মান সম্মান রক্ষা হলো, যে অল্প ভোটে জামাত জিতেছে। কিন্তু যদি দেখা যায় যে বিএনপি ভোট পেয়েছে 10%, জামাত পেয়েছে 43%, তাহলে অবস্থা খারাপ না? তো এই জন্য বিএনপি এটা চাইতে পারে জামাতের সাথে আসন ভাগাভাগির। কিন্তু জামাত যেহেতু নিরঙ্কুশ ভাবে যে তার একটা আত্মবিশ্বাস আছে এবং মাঠের রিয়েলিটি, এ কারণে ডাকসুর মতো জামাত কিছুতেই কোনো ভাগাভাগিতে রাজি হবে না। তা আক্তার সাহেবরা এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করার বা প্রমাণের চেষ্টা করছে। জামাত এইসব ভাগাভাগিতে বিশ্বাস করে না। জামাত যদি সুষ্ঠু নির্বাচনে হারে 10টা সিট পায়, ওইটি জামাত মেনে নেবে। জামাতের মানসিকতা এখন এটা। তো দর্শক, আর এনসিপির বিরোধী দল হওয়ার খায়শও মিটবে না। এনসিপি কোনো আসন পাবে না যদি তাদের জোট শেষ পর্যন্ত এইভাবে আলাদা জোট থাকে, বিএনপি বা জামাত বড় দলের সাথে না যান, তাহলে তারা নতুন ভাবে কোনো সিট পাবে না, কোনো আসনে তারা কেউ জিততে পারবে না। আসিফ মাহমুদ তো নির্বাচন করছেন, যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এই সংস্কারের কথা বিএনপি জামাত তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না। তার কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধু সে ধরনের বুদ্ধি পরামর্শ। এর মানে এই ক্ষমতা দখল, ক্ষমতা ভাগাভাগি, নির্বাচন ভালো হয়নি, এইসব কথা বলে তারা সংস্কারের একটা আবহ তৈরি করতে চায়। বিএনপি জামাতকে দুই দলকে এভাবে ওভারলুক করে প্রতিপক্ষ বানিয়ে এনসিপি কিছুই অর্জন করতে পারবে না। তাদের মাস্ট দুই দলের এক দলে যেতে হবে। আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট দিয়েছে যে আইআরআই এর রিপোর্টে উঠে এসেছে 69% মানুষ চায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক, তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায় না। 80% নাগরিক দেশ নিয়ে আশাবাদী, 52% দেশে নতুন রাজনৈতিক দল দেখতে চান, 43% মানুষ বিদ্যমান দলগুলোতেই সন্তুষ্ট। তবে সবচেয়ে হাস্যকর আপনার এই যে রেজাল্ট সেটা আসছে বিভিন্নভাবে, বিভিন্ন দল অনুযায়ী, আপনি আপনার আইডিওলজি অনুযায়ী কাকে দিবেন। প্রথম আলো রিপোর্ট, প্রথম আলোর জরিপে বিএনপি নির্দ্বিধায় এগিয়ে। এখন মানুষ বলছেন যে প্রথম আলো জামাত ইসলামকে, যেহেতু জামাত ইসলামের বিপক্ষে ভারতীয় এজেন্ট তারা মনে করেন, আমি এটা বলছি না। সুতরাং প্রথম আলোর কাছ থেকে এর চেয়ে ভালো রিপোর্ট আপনি আশা করতে পারবেন না। আর মানে আইআরআই তারা বলছেন 61%, না আইআরআই বলছেন এটা মানে আওয়ামী লীগের মানে বক্তব্য, এবং আর আমার দেশ পত্রিকা তারা বলছে 100 মানে আপনার তাদের যে মানে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী মানে এই মতে মানে জামায়াত ইসলামী মানে নাকি 91% মানুষ ভোট দিবে। এটা আমার কাছে কতটা যুক্তিসঙ্গত বা কতটা সেন্সেবল এটা আমি তো বুঝতে পারতেছি না। কারণ এটা আমি দেখলাম যে একজন শেয়ার করেছেন, যিনি আপনার এই যে জিল্লুর রহমান, যে ওনার স্ত্রী, উনি এটা ফাহমিদা হক, উনি এটা শেয়ার করেছেন। এটা কোন জায়গা থেকে শেয়ার করলেন, আমাদের পত্রিকার এটা সত্যিকার অর্থে রিপোর্ট কিনা আপনারা কেউ একটু চেক করে কি আমাকে জানাবেন। বট রিপোর্ট ওনারা বলছেন। আচ্ছা, দে নেভার আস্কড মি PM 47.5% তারিক রহমান। আচ্ছা, 47.5% এটা কি পলিটিক্যাল? প্রথম আলো। আচ্ছা, 47% মানুষ মনে করেন প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর আচ্ছা, তরুণদের প্রথম ভোটে ইসলামের পক্ষে আপনি বলছেন। আর আরেকজন হচ্ছে যে পাকিস্তান বিমানের চালু খবর সত্যি গুরুত্বপূর্ণ, ঐতিবাচক একটি উদ্যোগ পাকিস্তানের সাথে, আপনি এটা বলছেন। আমি এটা বলেছি সবচেয়ে বড় জিনিস হলো যে বাংলাদেশ ইউরো ফাইটার কিনছে। ইউরো ফাইটারটা
এখন আপনারা যারা এখানে আছেন বা আমার সাথে যুক্ত হবেন এই মুহূর্তে, আমি আপনাদেরকে বলি, আপনারা কি মনে করেন আগামী ইলেকশন মানে আপনার ভোটটা কোন দিকে যাচ্ছে? মানে আপনারা যারা এখানে আছেন আপনারা কি মনে করেন, মানে কাকে দেখতে চান, আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান? এই লাইভ মানে সার্ভে হয়ে যাক, পোল হয়ে যাক, আপনারা আমাকে জানাবেন, এখানে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কোন দলকে এই মুহূর্তে আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান। মনে করেন কোন দল ক্ষমতা গেলে সুশাসন নিশ্চিত হবে এবং আমরা যে সত্যিকার অর্থে কার্যকরী একটা মানুষের সরকার বা জনগণের সরকার, যে সরকার সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতি রোধ বা প্রতিরোধ করবে, কাকে মনে হয় আপনারা? এখন বাংলাদেশ জামাত ইসলামী বলছে 100% জামাত ইসলামী, আমি জামাতকে চাই। আচ্ছা, মাই মাম সেইড জামায়াত। আচ্ছা মার্কিন, আপনি বলছেন আপনারা জামাতের পক্ষে ভোট দিবেন, মাই মাম সেইড জামায়াত। আচ্ছা, তো আপনারা আমাকে লিখে জানান দানছড়া। ওকে, বাংলাদেশ পাকিস্তান ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে, এখনো হয় নাই, হবে শীঘ্রই। আচ্ছা, জামাত খামাত কোনটা ভাই? যেমন ইতালি থেকে বলছি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা। আচ্ছা, এখন আপনারা কি মানে জামায়াত ইসলামী দলের রাজনীতির সাথে যুক্ত, নাকি মানে আপনি মনে করেন একজন সিটিজেন হিসাবে যে জামায়াত ইসলামী ক্ষমতা যাওয়া উচিত, কোনটা? মানে এটাও আমাদেরকে জানা দরকার, কেননা আমি এনসিপি। আচ্ছা, আপনি এনসিপি, থ্যাংক ইউ সো মাচ। নতুন দল অবভিয়াসলি 52 মানে নতুন রাজনৈতিক দল, 52% মানুষ মনে করেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তারা দেখতে চান, এটা তারা আলোচনা করেছেন। জামাতকে ভোট দেবো এবার। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ পাকিস্তান? আচ্ছা, পূর্বে আমার সমস্ত ফ্যামিলির সদস্য বিএনপিকে বলিত, এবার জামাত ইসলামীকে তারা ইনশাল্লাহ। জামাত ইসলামী জামাত মানে কি জামাত? আচ্ছা, আমি মনে কি জামাত? নো, আমি মনে করি জামাত ভালো হবে। আচ্ছা, এনসিপি অপোজিশন, আপ ওয়াকিল হ। আচ্ছা, কাম টু বাংলাদেশ আপনি বলছেন। তাহলে মোটামুটি এখানে দেখলাম যে আপনারা জামাত। এখন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা রিপোর্টে জামায়াত ইসলামীর পক্ষে চলে যায়। আর তবে এতটুকু আমি বলি, জামায়াত আর বিএনপি দুটো দলের ভিতরে যদি মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, যারা বিরোধী দল সরকারি দল হোক, আমাদের জন্য তারা সমান আমি মনে করি, কারণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবাই। যদিও বিএনপি এবং জামাতের ভিতরে এই লড়াইটা চলছে, তবে একটা জিনিস আমি আপনাদেরকে দেড় ভাষায় বলতে চাই, উইচ মেক্স দ্যাট স্টুপিড সার্ভে। আচ্ছা, আমি জীবনের প্রথম ভোট জামাত ইসলামকে দেবো ইনশাল্লাহ। আপনি বলছেন জান্নাত বলছেন জীবনের প্রথম ভোটটা আপনি দিবেন জামাত ইসলামীকে। এই পরিস্থিতিতে জামাত ইসলামের মতো কিছু বিকল্প আর কিছুই নাই। ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। সো এখানে একটা জিনিস বলি আমি আপনাদেরকে, এই নির্বাচনে যদি ভোট সঠিক জায়গায় ভোট দিতে ব্যর্থ হন, বাংলাদেশ কিন্তু আর খুঁজে পাবেন না। মাথায় রাখবেন, কারণ আসন্ন ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে। কেন বিপদ? আওয়ামী লীগ এবং ভারত তাদের এই যে পরিকল্পনা যেটা আছে বাংলাদেশে, দেখুন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই দল হতো, রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, আবার মানে ট্রাইং টু ব্যাক, সমস্যা তারা যদি কখনো ফেরত আসতে পারে, এটা ভয়ঙ্কর বিপদ হবে। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য জায়গা কোনটা জানেন? যে আওয়ামী লীগ ভারতে আছে, তারা এসে তো ভারতকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এটা আমার কাছে সবচেয়ে আতঙ্কের কারণ। আর না, আওয়ামী লীগ আমাদেরই বাংলাদেশের মানুষ দ্বারা পরিচালিত, এটা হলো বাস্তবতা। বাট সবচেয়ে আশ্চর্য, বাই দ্য ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস টক অ্যাবাউট ইউরো টাইফুন। বাংলাদেশ ইতালির কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। মানে একের পরে চীনের পরে পাকিস্তানের পরে তুরস্কের পরে এখন মানে ইউরো ফাইটার কিনতে যাচ্ছে। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আসেন খুব শীঘ্রই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ফাইটার জেটস কিনবে। দ্যাটস রিমার্কেবল, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা যে এটা অনুভব করেন যে উই নিড দিস স্টাফ, এর কোনো বিকল্প নেই। এবং এই 17 বছরে বাংলাদেশ কত বছর পিছিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা যদি আপনাকে বলি, আপনি উঠেই বলবেন যে সম্ভবত আপনি মানে আওয়ামী লীগ বিরোধী এই সেই না। বাংলাদেশের যে জায়গাতে বাংলাদেশের স্টেবিলিটি দরকার, সেই জায়গাগুলোতে এবং বর্তমান বিশ্বে অ্যালায়েন্স এবং মিলিটারি আপনার ন্যূনতম দেশকে ডিফেন্ড করার মতো অবস্থা আপনার থাকতে হবে, না হলে আপনি বিপদে পড়বেন। এবং আমরা বিপদে পড়তাম না যদি ভারতের মতো কোনো দেশ আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্র না হতো, তাহলে আমাদের এই সংখ্যার কারণ থাকতো না। আর তারপরে অন টপ অফ ইট দুটো কারণে, এটা ভারত অ্যাগ্রেসিভ, ভারত রাষ্ট্র তারা এভাবে চায়। সেকেন্ড থিং হলো বর্তমানে যে সরকার আছে এবং যে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট আছে ইন ইন্ডিয়া, তাদের যে পরিকল্পনা বা অ্যাগ্রেশন, এটা মারাত্মক আকার ধারণ করেছে লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং বাংলাদেশের মতো দেশ তাদের কাছে সিকিউরিটি কনসার্নের জায়গা, এবং তারা মনে করেন যে কোনভাবে হোক না কেন বাংলাদেশকে কুক্ষিগত এবং কন্ট্রোলে আনতে হবে, এটা আমাদের কোনো বিকল্প নেই। ভাই জামাত আপনাদের নমিনেশন নিলে আপনি কি নির্বাচন করবেন? ভেরি গুড কোয়েশ্চেন। আমি নির্বাচন না করার প্রথম কারণটাই হলো যে আমি আপনাদেরকে বলি, আমার বলা উচিত ছিল সবাইকে, যদি আমাকে মানে হাজার মানুষ এটা বলেছেন, বা আমি দেশে গেছিলাম সবাই বলেছেন, অনেক বড় বড় ব্যক্তি আমাকে বলেছেন, এটা মূলটা কারণ অন্য একটা জায়গায় ছিল। আমি এই বছর নির্বাচন না করার সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম যে একটা অন্য মানে কারণ, এটা কোনো অর্থকরী কোনো সমস্যা নাই, অন্যান্য আমি আমার ব্যক্তিগত কারণে, ফ্যামিলিগত কারণে আমি আসলে এখান থেকে একটু দূরে সরে গেছিলাম। তবে আমি এতটুকু বলি, নাথিং ক্যান বি রুলড আউট। আমরা যে কোনোভাবে শুধু এমপি নয়, এমপি বাইরে সরকারকে সার্ভ করা দরকার, যে কোনোভাবে হোক না কেন, এটা আমরা মনে করি এবং করা উচিত বলে আমরা মনে করি। কেননা পরিবর্তন আনতে গেলে, আপনি যদি আনতে চান সত্যিকার অর্থে পরিবর্তন, আমি মনে করি আমি না হলেও আমাদের মতো মানুষকেই রাষ্ট্র ক্ষমতায় বা মানে রাজনৈতিক দল অথবা অ্যাডমিনিস্ট্রেশন থাকা উচিত বলে আমি মনে করি। এটা হচ্ছে বাস্তবতা। এর বাইরে গেলে আপনাকে কারণ আপনি হিসাব করে আমি দেখেছি, আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি যে সত্যিকার অর্থেই বাংলাদেশে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো মানে খুব কম মানুষ আছে, এবং আমাদের মতো আমাদের যে নতুন প্রজন্ম এর ভিতরে খুব কম আছে, বিভিন্ন দিক দিয়ে, সব দিক দিয়ে মিলে ওভারঅল বা স্কোয়ার বা আন্ডারস্ট্যান্ড পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং বিভিন্ন কারণে। সুতরাং আমি মনে করি আমি না হলে আমাদের মতো মানুষ অবশ্যই দরকার নির্বাচনের জন্য। এবং এই মানুষ কারণ গতানুগতিক রাজনৈতিক নেতৃবৃন্দ, গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন আনতে মানে আপনি অক্ষম। এটা আচ্ছা, আমার দেশের রেজাল্ট কি? আচ্ছা, আমার দেশের রেজাল্ট হলো
যে আমার দেশ পত্রিকার দ্বারা তারা এখন আমার দেশ পত্রিকাকে খুব গালিগালাজ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যে তারা বলছে যে এটা বিএনপির মানে জামাতের পক্ষে এই সেই, যে যার পক্ষে যাচ্ছে সেখানে ইনকালাবো গালি খাচ্ছে, এটা বিএনপির পক্ষে গেছে। আপনার বাস্তবতা হলো এইটুকু। সুতরাং আমরা নিরপেক্ষ একটা, তবে সোশ্যাল মিডিয়ার মানে যে সার্ভেটা টোটালি ডিফারেন্ট, এটা কিন্তু মানে আপনার যাচ্ছে জামাতের পক্ষে এন্টায়ার সোশ্যাল মিডিয়ার মানে সার্ভে যেটা এটা। বাট পত্রিকাগুলোর রিপোর্টগুলো আমরা দেখলাম যে তারা নিচ্ছেন এগুলো বিভিন্নভাবে, বিশেষ করে ইনকালাবের রিপোর্ট। ইনকালাব পত্রিকার কোনো রিলায়েবল মানে সার্ভে হতে পারে এটা আমি বিশ্বাস করি না, কেননা তবে ডেফিনেটলি প্রথম আলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে প্রথম আলো বুঝতে হবে, প্রথম আলো তারা সার্ভে যে করেছেন এটা একটা মেকানিজম আছে, তারা নিশ্চয়ই ভাই জামাত ইসলাম থেকে জামাত আপনাকে যদি আচ্ছা এই প্রশ্নটা আপনি আবার করেছেন, আমি এতটুকু বলি যে গণতান্ত্রিক যে কোন দেশ মানে দলের পক্ষে নির্বাচন করা সম্ভব, করা উচিত আমি মনে করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, এতটুকুই। লাভ টু টেস্ট, হ্যাভ লাভ টু টেস্ট। ওকে, থ্যাংক ইউ। সো আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটা হলো যে আমি আমার কাছে আবার বলি যে এই যে সার্ভেগুলো হচ্ছে, সার্ভেগুলোতে কিন্তু অলরেডি মানে নির্বাচনিক যে প্রক্রিয়া এবং সার্ভেগুলো আপনাকে কি বলছে, নির্বাচন নিয়ে সত্যিকার অর্থেই যে দলগুলো ভাবতেছে এবং তারা যে প্রিপারেশন নিচ্ছে এবং তাদের আস্থা কনসার্ন সবকিছু জায়গায় এখন মানে ঘুরে ফিরে খাচ্ছে বিভিন্ন পত্রিকা রিপোর্টে, সেটাই বোঝা যায়। অর্থাৎ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা ইউ সিম রিল্যাক্স এন্ড ইউর শিফট ওভার। ইয়া I'm over today, so that's why I'm here right now today. So ladies and gentlemen, আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে ধরেন একটু আগে দেখলাম হাসনাত আব্দুল্লাহ একটা লাইভ করেছে, সেই লাইভে সে অর্থাৎ প্রার্থী আগে না মার্কা আগে এটা উনি দেখিয়েছে। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, গতকালকেও বলেছি, গণতান্ত্রিক দেশে সবার আগে প্রার্থীর যোগ্যতা এবং প্রার্থীর সততা। প্রার্থী একজন গুণগত এবং উন্নত মানের প্রার্থী উন্নত মানের গণতান্ত্রিক ব্যবস্থা বা সুশাসনের পক্ষে লড়তে পারে এবং পাঠ হতে পারে। একজন অসৎ ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তি কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পারে না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, দ্যাট ইজ আওয়ার লাইন। এর বাইরে পৃথিবীতে কোনো যুক্তি নাই। আমাদেরকে গণতন্ত্র শেখাতে আসবেন না, সারাদিন বসে থাকে এগুলো নিয়ে। এগুলোর মধ্যে I personally drowned in democratic process or this kind of situation, ladies and gentlemen, apart from my professional life. সুতরাং আমাদেরকে শেখাতে আসবেন না। আমরা জানি গণতন্ত্র কাকে বলে, গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে বলে, প্রার্থীর যোগ্যতা কেন, এবং এই 8 বছরে এবং পৃথিবীতে আমি বলি বাংলাদেশের গণতন্ত্র যদি বলেন যে আমাদের গণতন্ত্র আমাদের বিভিন্ন দল থেকে আবিষ্কার, বিভিন্ন পরিবার থেকে আবিষ্কার না, গণতান্ত্রিক একটা ইউনিভার্সাল সিস্টেম আছে। আমি বলি, সুতরাং এই ইউনিভার্সাল সিস্টেমে গণতন্ত্রের সংজ্ঞা, গণতান্ত্রিক প্রক্রিয়া, characteristics of a democratic country, characteristics of the candidate of a democratic or in a democratic country, ladies and gentlemen, we are very aware of it. সুতরাং আমাদেরকে নতুন চিন্তা চেতনা ধারণা দিলে আমরা এটা নেব না এবং আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একজন প্রার্থীর যোগ্যতা, প্রার্থী দ্বারাই একটা ভালো দল গঠিত হয়। যখন একটা ভালো দল গঠন হয় সেই দল থেকে আমরা সর্বোচ্চ সুশাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেটা আমরা আশা করতে পারি। কোনো অযোগ্য গ্রুপ অফ মানে এন্টিটি অথবা এন্টারপ্রাইজ এখান থেকে বাংলাদেশ অন্তর্কে যাই হোক পৃথিবীর কোথাও সুশাসন সম্ভব না। এটা একটা খবর দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। খবরটা হচ্ছে এই, খালেদা জিয়ার জন্য নাকি উদ্বিগ্ন শেখ হাসিনা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বিগ্ন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই খবরে বলা হচ্ছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর। খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন। এখন বলেন, এই খবরটা প্রকাশ হবার পর আমি ইত্তেফাকে দেখছি খবরটা, ভারতীয় পত্রিকাগুলো দেখিনি। ভারতীয় পত্রিকাগুলোর বলা দিয়ে হয়তো ইত্তেফাকে এই রিপোর্টটি করেছে। সেই অর্থ দাঁড়ায়, আমি এই জন্য বললাম যে এটাকে হাসবো নাকি কাঁদবো, যার কারণে আজকে এই পরিণতি। শেখ হাসিনা একটা ফেক মানে মামলা, একেবারে মিথ্যা মামলা। এটা বোঝাই যাচ্ছে যে এই মামলা একটা বাতিল যুগ। এই মামলায় অনেক টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো কিছু জরিমানা হতে পারে, আইন আদালতের বিষয়, আদালত ইনফ্লুয়েন্স করে হয়তো জরিমানা পর্যন্ত করা যেতে পারে। কিন্তু তাই বলে 3 বছর উচ্চ আদালতে যাওয়ার পর উচ্চ আদালত আরো মানে মহা সমারোহে সেটাকে 7 বছর করে 10 বছর দণ্ড দিল। তারপরে 2018 সালে তারপরে করোনা মহামারী হওয়ার পর দেখলো যে কারাগারি মারা গেলে বিশাল একটা ঘটনা ঘটে যাবে, তারকে শর্ত সাপেক্ষে মুক্তি দিল। বাসায় থাকতে হবে, তিনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলতে পারবে না, কোথাও যেতে পারবে না, শুধু হাসপাতাল আর বাসা। এইভাবে একটা বন্দি জীবনের মধ্যে থাকলো এবং তখন খালেদা জিয়ার আস্তে আস্তে বিভিন্ন অসুস্থতার খবর আসতে থাকলো। চিকিৎসা দরকার ছিল, উন্নত চিকিৎসা দরকার। পরিবার এবং দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন করা হলো। এমনকি বিভিন্ন ব্যক্তিবর্গ যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সবাই আবেদন করলো। আমি আওয়ামী লীগেরও জানি, তারা তো আর কথা বলতে পারে না, তারাও আসলে মানে একটা অস্বস্তিতে ভুগছিল। বহু নেতা বলছিল যে এটা ঠিক হচ্ছে না, শেখ হাসিনার এই নিষ্ঠুরতা। শেষ পর্যন্ত তিনি দেননি। শুধু তাই না, তার অসুস্থতা নিয়ে উপহাস আমি বারবার বলি যে এখনো আমার কানে বাজে তার কথাগুলো। লন্ডনের দলীয় কর্মী সবাই বলছিল যে প্রতিদিন তো শুনি মরে তো না, বয়স তো কম হলো না, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো কথা, সবগুলো কথা আমার মনে নেই, কিন্তু এই কথাগুলো আমার মনে আছে। এই ধরনের উপহাস করলো যাকে নিয়ে, তার মানে তার মৃত্যু সে কামনা করতেছে মনে প্রাণে। সে এখন
উদ্বেগ প্রকাশ করতেছে, তার মানে দ্রুত সুস্থতা কামনা করতেছে, প্রার্থনা করতেছে। এটা বিশ্বাসযোগ্য? আজকে নিজে বেকায়দায় তখন উদারতা দেখাচ্ছে, যখন ক্ষমতা ছিল, কিছু করার ছিল, তখন করলো না। তখন কত আইনের দোহাই দিল, অথচ আইনজ্ঞরা বলল যে এই যেহেতু তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, ওই আইনের অধীনেই তাকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া যায়। স্বাধীন মালিক ক্যাটাগরিক্যালি আইনের ধারা উল্লেখ করে বলে দিল যে বিশেষ আইনে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই বিশেষ আইনে তার চিকিৎসার সুযোগ দেওয়া যায়। এই মানবিকতা তাকে স্পর্শ করলো না। করবে কেন? কারণ খালেদা জিয়াকে তো ওই অবস্থায় রাখছে, এর বাইরে তো বহু মানুষকে সে ওই যে কি বলে আয়নাঘরে বন্দী করে রাখছে, বিভিন্ন সেলে, বিভিন্ন গোপন কারাগারে বন্দী করে রাখছে বছরের পর বছর। তো তার যদি মানবিকতা থাকতো তাহলে তাদেরকে তো বিচার করতো, অপরাধ অথবা তাদের ছেড়ে, জানে যে তাদের বিরুদ্ধে কোনো অপরাধ নেই, সেজন্য তাদেরকে যে গোপন সেলে রাখতে পারে প্রচুর মানুষকে, এইরকম নিষ্ঠুরতা। প্রথম আলোর একটা জরিপ আপনারা দেখছেন সবাই, এটা নিয়ে এখন বাংলাদেশ তোলপাড়। যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই প্রথম আলোর এই জরিপটা নিয়ে বিভিন্ন রকমের কন্টেন্ট বানাচ্ছে। এই জরিপটা অ্যাকচুয়ালি কি মেকার্স কনসাল্টিং লিমিটেড নামে একটা প্রাইভেট কোম্পানি করছে প্রথম আলোর মাধ্যমে। বাংলাদেশের প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়ে, মানে মহিলা এবং পুরুষদের নিয়ে এই জরিপটা করা হয়েছে। মেয়ে অর্ধেক, পুরুষ অর্ধেক। টোটাল 12,76,00,000 যে ভোটার আছে, এর মধ্যে তারা 13,000-এর মতো প্রায় মানুষের এই ব্যাপারটা নিয়ে এই জরিপটা করছে। যেহেতু প্রথম আলোর জরিপ, সেহেতু তো বলাই যায় এটা নিয়ে একটু আলোচনা হবে। আপনারা জানেন প্রথম আলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেকেই আছে প্রথম আলোকে 100% বিশ্বাস করে, অনেকে আছে প্রথম আলোকে কোনো বিশ্বাস করে না, অনেকেই বিভিন্ন নামে প্রথম আলোকে ডাকে, আমরা দেখেছি। আমার প্রশ্নটা সেই জায়গায় নয়। আমার প্রশ্নটা এই যে জরিপটা করেছে সেখানে অনেক কিছু প্রথম আলো লুকিয়ে রেখেছে, যেটা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। আজকে 3 দিন হয়ে গেল, অনেক কিছু তারা প্রকাশ করেছে, কিন্তু কিছু কিছু ঘটনা তারা একদম চুপচাপ হয়ে গেছে। এটা কবে প্রকাশ করবে জানি না, আজকে প্রকাশ তো করেনি, আগামীকালকে প্রকাশ করবে কিনা সেটাও সন্দেহ রয়ে গেছে। এই জরিপে বেসিক্যালি জিজ্ঞাসা করা হয়েছিল এই বর্তমান সরকার, ইউনূস সরকার, কত পার্সেন্ট লোক ভালো মনে করে। মোটামুটি বেশ 57 না 56% মানুষ বলছে হ্যাঁ দেশ উনি ভালোই চালাচ্ছেন। 4 বা 5% লোক বলেছেন উনি খুব ভালো চালাচ্ছেন। তার মানে এই জরিপে একটা জিনিস প্রমাণিত হলো যে ইউনূস, যদি জরিপটা সত্যি হয়ে থাকে আর কি, জরিপটা সত্যি কি মিথ্যা সেটা তো বিবেচনার ভার আপনার উপর। ইউনূস সরকার সম্পর্কে প্রথম আলোর এই প্রথম একটা পজিটিভ নিউজ দেখলাম, যেটা সচরাচর খুব দেখা যায় না। প্রফেসর ইউনূস সম্পর্কে প্রথম আলো কখনই পজিটিভ ছিল না। আমরা যতদূর দেখেছি প্রফেসর ইউনূসের ভুলভাল ধরবার জন্য প্রথম আলো একদম এক পায়ে দাঁড়িয়ে থাকে। যাক, এটা একটা সুখের সংবাদ যে প্রথম আলো যে জরিপটা করেছে তাতে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, মানে পার্সেন্টেজের দিকে ধরতে গেলে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলটাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। এছাড়া ছিল বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কী হবে সেটাও আপনারা দেখেছেন। সেখানে প্রথম আলোর জরিপ অনুযায়ী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং পরবর্তী চান্স আছে ডক্টর শফিকুর রহমান। ওকে, এই জরিপে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা লুকানো হয়েছে সেটা আমি আপনাদের কাছ থেকে একটু প্রকাশ করতে চাই, আপনাদের সামনে একটু খুলে দিতে চাই, যেটা প্রথম আলো আদৌ প্রকাশ করবে কিনা। এই জরিপে আপনারা একটা জিনিস দেখেছেন যে প্রথম আলোর জরিপ অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 47% মানুষ বিএনপিকে ভোট দেবে এবং 25% মানুষ জামাতকে ভোট দেবে। এটা নিয়েও প্রথম আলোর বেশ একটা লাইন আছে, লিখেছে যে জামাত যে এত এত পপুলার হয়ে গেছে এটা প্রথম আলো আন্দাজ করতে পারেনি। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনার জরিপ অনুযায়ী 25%, আদৌ কি সেটা 25%? এখানে একটু তর্ক করতেই হবে। কারণ কি দেখেন, এই জরিপে একটি সময় একটি প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে আগামীতে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে কত পার্সেন্ট মানুষ পছন্দ করেন। সেই জরিপে দেখা গেছে 57% মানুষ পছন্দ করেন যে এখানে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হোক। এবং আপনি যদি এই টেবিলটা দেখেন তাহলে দেখেন এখানে চট্টগ্রামে প্রায় 86% মানুষ পছন্দ করে যে আগামীতে বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েম হোক। ঢাকায় একটু কম আছে। এই টেবিলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে চিটাগংয়ের প্রায় 86% মানুষ চায় ইসলামিক শাসনতন্ত্র বা ইসলামিক দল বাংলাদেশে আসুক। এখন প্রশ্ন আসছে, যেখানে টোটাল যদি জরিপের মধ্যে দেখেন 56% মানুষ বলছিল যে ইসলামিক শাসনতন্ত্র তারা কায়েম করতে চায় বা তারা সেই পক্ষে আছে, তখন ভোটের বেলায় কেন 45% বিএনপি এবং
25% জামায়াত, এখানে একটা প্রশ্ন থেকে যায় না? যেখানে মানুষগুলো বলছে 56% মানুষই বলছে যে এই দেশে ইসলামিক শাসনতন্ত্র চালু করার ব্যাপারে তারা পক্ষপাতিত্ব করছেন, যেখানে এত মানুষ চাচ্ছেন ইসলামিক শাসনতন্ত্র, তাহলে তারা ভোট দিবেন না তাকে সেখানটায়? এখানে প্রথম আলো তার কোশ্চেনটাকে ফ্রেমিং করেছে। সে কাউকে জিজ্ঞাসা করে আপনি কাকে ভোট দেবেন। যাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্র চালু করবার ব্যাপারে, যখন 65% লোক বলল, তখন এই মানুষটাকে এই প্রশ্ন করা হয়নি আপনি ভোট দেবেন কাকে। এই প্রশ্নটা না করে প্রথম আলো কোশ্চেন করেছে আপনার কি মনে হয় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে। মানে সে কোশ্চেনটাকে ফ্রেমিং করে ফেলেছে। এই 65% মানুষকে যদি জিজ্ঞাসা করতো সরাসরি আপনি কি জামাতকে ভোট দেবেন, তখন কি উনি বলতো যে না আমি তো জামাতকে ভোট দেবো না? এটা তো উনি বলতে পারে না, তাই কি? কারণ উনি তো বলছেই আমি ইসলামিক শাসন চাই। তো ইসলামিক শাসন যদি চান তাহলে আপনি জামাতকেই ভোট দেবেন। প্রথম আলো এইভাবে কোশ্চেনটা না করে কোশ্চেনটাকে ফ্রেমিং করে বলেছে আপনার কি মনে হয় বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী কে হতে পারে। তখন সেখানে একটা বড় পার্সেন্টেজ চলে আসছে তারেক রহমানের পক্ষে। এই যে রাজনীতিটা প্রথম আলো করলো, এর পিছনে কারণ কি আমি জানি না। এবং এই যে আমি যে টেবিলটা আপনাদেরকে দেখালাম, এটা আদৌ তারা প্রকাশ করবে কিনা, কারণ এটা যদি প্রকাশ করে তাহলে এটা প্রকাশিত হয়ে যায় যে বাংলাদেশের 65% মানুষ বর্তমানে জামাত বা ইসলামিক শাসন ব্যবস্থা চালুর পক্ষে আছে। তাহলে সেইটা যদি সত্য হয়ে থাকে তাহলে এই 65% মানুষকে তাদেরকে ভোট দিবে না, তাই না? তাদেরকে ভোট না দিয়ে তারা বিএনপিকে ভোট দিবে। এই প্রশ্নটা এখন কেউ তুলছে না। এই প্রশ্নটা যদি প্রথম আলো তার আমি যে টেবিলটা আপনাদেরকে দেখিয়েছি এটা যদি তারা ছাপাই, তাহলে তারা কিন্তু তাদের কথাতেই মানে ধরা পড়ে যাবে যে যেখানে মানুষ 65% বলছে যে আমরা ইসলামিক শাসন ব্যবস্থা চাই, আবার তারাই বলছে আমরা তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে চাই এবং শফিকুর রহমান সাহেবকে দ্বিতীয় অবস্থায় চাই। এই যে জরিপগুলো বন্ধুরা, এই জরিপগুলো কি আসলে সত্য এবং এই জরিপগুলো কোথায় করা হয়? এই যে জরিপটা তারা করেছে এখানে আমরা দেখেছি এখানে ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ, মানে তাদের সবার 60% মানুষের হাতে মোবাইল ফোন আছে এবং তারা খবরের কাগজ পড়তে পারে, মানে তারা শিক্ষিত, মানে একটা সোসাইটির একটা ক্লাস পিপলের কাছ থেকে তারা এই জরিপটা নিয়েছে। এই জরিপে কিন্তু একটি কথা স্পষ্টত বলে দেওয়া হয়েছে, যেখানে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই বাংলা খবরের কাগজ পড়তে পারে, তারপরে তারা শিক্ষিত। এখন প্রশ্ন আছে এই যে শিক্ষিত মানুষগুলো আপনারা করলেন পার্টিকুলার বিভিন্ন শহরে বা বিভিন্ন এলাকায় গিয়ে এবং বিভিন্ন লিঙ্গের যে ইন্টারভিউটা করলেন, এদের সাথে আপনারা এক একজন 40 মিনিট করে সময় নিয়েছেন। এই 40 মিনিটে নিশ্চয়ই তার অবস্থান, তার নাম, তার বাড়ির ঠিকানা এবং তার কি করেন ইত্যাদি আলোচনা হয়েছে। কারণ যে কোশ্চেনগুলো করেছে এই 40 মিনিটের মধ্যে তাকে তার পরিচয় দিতে হয়েছে। এখন যে মানুষটা পরিচয় দিয়ে কথা বলবে যে আমি অমুক, আমি এই ইন্টারভিউটা দিচ্ছি, তখন কি সে তার মনের সত্যি কথাটা বলবে যে আমি কাকে ভোট দেব? এটা কিন্তু বলবে না, কারণ কেউই কারো গায়ে রং মাখাতে চায় না। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করেন কাউকে যে আপনি কি ইসলামিক শাসন চান না ইসলামিক শাসন চান না, এটা যদি 100% মানুষও বলে আমি চাই, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে না। কিন্তু আমি যদি বলে দিই যে আমি বিএনপিকে ভোট দেবো, তাহলে জামাতের মানুষ বুঝে ফেলবে আমি বিএনপিকে ভোট দেবো, বিএনপির সাপোর্টার। এবং আমি যদি বলি আমি জামাতকে ভোট দেবো, তাহলে বিএনপিরা বুঝে যাবে। কাজে সে তার পরিচয় গোপন না করে যদি এটা দিয়ে থাকতো তাহলে অন্য ব্যাপার ছিল, কিন্তু এখানে পরিচয়টা গোপন রাখা হবে না। এই জন্য আমি বিশ্বাস করি যে 40 মিনিট যখন আপনি যারা কারোর সাথে কথা বলবেন তখন কিন্তু সে তার মনের কথা হয়তো সবগুলো বলবে না। এনিওয়ে আমরা ধরে নিলাম প্রথম আলোর জরিপ ঠিক আছে, কিন্তু প্রথম আলো এই কথাটা পরিষ্কার করবে বলে আমি আশা করছি যে 65% মানুষ বাংলাদেশে ইসলামী শাসন চায় এবং এই 65% মানুষ আবার এর মধ্যে 45% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায়। এই কন্ট্রোভার্সিটা আমাদেরকে সরাতে হবে। এই কন্ট্রোভার্সিটা যদি না সরায় তাহলে এই যে জরিপটা হয়েছে এটা নিয়ে কিন্তু সামনে আরো আলোচনা সমালোচনা হবে। আমার মনে হয় না আমি যে টেবিলটা আপনাদেরকে দেখিয়েছি সেটা প্রথম আলো দেখাবে কিনা। প্রথম আলো যদি এটা দেখায় যে এই জরিপ অনুযায়ী 65% মানুষ ইসলামিক শাসন ব্যবস্থা চায়, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনার মনেও হবে যে 65% মানুষ যেহেতু ইসলামিক শাসন চায়, তাহলে ভোটের বেলায় 25% মানুষ জামাতকে ভোট দিবে। এই প্রশ্ন সবার মনের মধ্যে আসবে। আপনি কি ভাবছেন লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফেজ। 48 ঘন্টার বেশি টিকতে পারে নাই, নাকানি চুবানি খেয়ে 48 ঘন্টার মধ্যেই বিএনপি পিছু হতে বাধ্য হলো। জামাতের বিজয় কি ঘটেছে দর্শক আপনারা দেখেছেন হঠাৎ করেই, যেটা অকল্পনীয়, আনইমাজিনেবল, এবং ইট নেভার ফিটস উইথ তারেক রহমান আর বিএনপি। জামাত 1971 সালে কি করেছিল এটা জাতিকে মনে রাখার আহ্বান জানায়। জামাতকে নাকি জাতি 1971 সালে দেখেছে।
এই প্রশ্ন তারেক রহমান উত্থাপন করে এবং বিএনপি মির্জা ফখরুল এরা হঠাৎ করে তারেক রহমান বলার পরে কয়েকজন বিএনপি নেতারা, যদি আগে ফজু পাগলারা বলতো, ফজু পাগলা তো এখন সাইজ হয়ে গেছে, নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে এসেছে, এখন ফজু পাগলার মুখ বন্ধ। তো জামাতের ৭১ প্রশ্ন নিয়ে তারেক রহমান প্রশ্ন তুলেছিলেন, কিন্তু জামাতের ৭১ প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলতেই চারদিকে তোলপাড় শুরু হয়ে গেছে তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান মোনাফেক, বেঈমান। এমনিতে তারেক রহমান 10% দুর্নীতি, বরপুত্র, ধান্দাবাজ, সান্দাবাজ, মুসলেখা দিয়ে পালাতক, সব ঠিক আছে, এটা আলাদা বিষয়, কিন্তু সব ফাঁস হয়ে গেছে। এখন লজ্জায় তারেক রহমান আর মুখ দেখাতে পারেন। এটা যদি প্রকাশ্যে চলাফেরা করতে হতো বাংলাদেশে, মানুষ থুতু দিত তারেক রহমানকে। কি জামাতের ৭১ ইস্যু নিয়ে প্রশ্ন করে, অথচ বিএনপি একটা রাজাকারদের দল।